হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের 4 নম্বর ক্লাস জিকের যে জিওগ্রাফি থেকে যে ক্লাসগুলো হচ্ছিল তার আজকে 4 নম্বর ক্লাস, যেখানে আমরা কমপ্লিট করব পৃথিবীর পুরো অভ্যন্তরভাগ, শিলা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পাহাড় এবং সমতল। ঠিক আছে, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো পুরোপুরি আমরা কমপ্লিট করব। এই টপিকগুলো যখনই আমাদের শেষ হয়ে যাবে, দেন আমরা এটার পর যেটা শুরু করব সেটা হচ্ছে কি না, বিভিন্ন মহাদেশগুলো নিয়ে অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, তারপরেই কিন্তু আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে যাব। তো এই জিনিসগুলো তার আগে তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তো এই জন্য এইগুলোকে যদি খামখেয়ালিপনা মনে করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 2-3টে প্রশ্ন কিন্তু তোমাদের মিস হয়ে যাবে বা ছেড়ে দিয়ে আসতে হতে পারে। তাই কম্পিটিশান প্রচুর রয়েছে, তাই তোমাদের কিন্তু পড়াশুনো খুব জোর দমে করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে ভ্যাকেন্সি কত রয়েছে, আমাদের আপডেট করে যেটা দেওয়া হয়েছে যে ডাব্লিউএপি, কেপি, পিএসসি, পঞ্চায়েতে তো ভ্যাকেন্সি বেড়ে গেছে প্রায় 11,000 প্লাস। ওকে, এই যে নোটিশগুলো আসতে চলেছে, তো এইগুলোর জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে, যেটা আমরা একদম ফ্রিতে আমাদের চ্যানেলে শুরু করেছি, যেটা হিস্ট্রি এবং জিওগ্রাফি চলছে। দেন এটার পর আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা এখানে কমপ্লিট করাবো, এবং পুরো একদম সাজেস্টিভ ওয়েতে এখান থেকে পড়লে তোমাদের পুরো সম্পূর্ণ ধারণা জন্মে যাবে। এবং এটা একটা পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, এই ফাউন্ডেশন ব্যাচে কোনোরূপ কোনো চার্জ লাগে না, তোমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিতে দেখতে পাবে চ্যানেলটাই। তাই নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে ফ্রিতে এই উপকারটা পায়। প্রত্যেকে তো পেড ব্যাচ নিয়েছে, তো পেড ব্যাচ নিয়েছে কোনো ব্যাপার নয়, বাট এই ফ্রি ক্লাস তোমরা একবার দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানেও তোমাদের কিন্তু ভালো মতো কিন্তু ইন ডিটেলস আলোচনা করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরভাগ বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরভাগ বলতে আমরা কিসের ওপর রয়েছি? আমরা ভূত্বকের ওপর রয়েছি, তাই না? এই ভূত্বকের ওপর থেকে একদম নিচ পর্যন্ত যদি আমি কেটে নিই, তাহলে কিন্তু আমরা মানে তোমাদের যদি বলি মোটামুটি আমরা 3টা স্তর দেখতে পাই। একটা হচ্ছে ভূত্বক, দেন হচ্ছে গুরুমণ্ডল, দেন হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এইখানে এই গুরুমণ্ডলকে আমরা ইংলিশে বলি ম্যান্টল, এবং কেন্দ্রমণ্ডলকে ইংলিশে বলি আমরা কোর। ওকে, ভূত্বক কোনটা? ভূত্বক হচ্ছে গিয়ে বাইরের কঠিন স্তর, আর ম্যান্টল কোনটা? মধ্যবর্তী সিলিকেট উপকরণ স্তর, এবং কোর কোনটা? কেন্দ্রীয় গলিত এবং কঠিন ধাতব স্তর। ওকে, তো এই যে ব্যাপারটা দেখো, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে তোমরা এই যে দেখো পুরো ছক করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আমরা যদি দেখি পুরো একদম 0 কিমি থেকে এখানে কিন্তু আমাদের 6,370 কিমি পর্যন্ত আমাদের কিন্তু এই ভাগটা দেখতে পাই। ঠিক আছে, আমরা এই ভাগের যদি আমি বলি যে ভূত্বকের কতটা রয়েছে, প্রায় 60 বা 100 কিমি পর্যন্ত কিন্তু আমরা এই ভূত্বক স্তরকে আমরা লক্ষ্য করতে পারি। এবং তোমরা যদি বলি যে মেন্টাল অর্থাৎ গুরুমণ্ডল কত রয়েছে, 2,900 কিমি পর্যন্ত। এবং যদি আমি বলি যে এইখানে দেখো, এটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো, এই জায়গার আমরা দেখি যেটা, এই যে দেখো যে অভ্যন্তরীণ কোর এবং বাইরের যে কোর রয়েছে, এইটার দূরত্ব আমরা বলে থাকি যে 5,150, এবং লাস্ট যদি আমি দেখি 6,370। ওকে, তো এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় আমাদের আয়নোস্ফিয়ার দেখা যায়। এই জায়গাটায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আয়নোস্ফিয়ার, অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলি আয়নোস্ফিয়ার। ওপরে তো আমাদের ভূত্বক রয়েছে, দেন লিথোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, তারপরে হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। ওকে, তো এইখানে ছবিটা আমি তোমাদেরকে একটু আরও ইন ডিটেলস ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে ভূত্বক আমরা কোনটিকে বলি। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে ভূত্বক, অর্থাৎ পৃথিবীর বাইরের ওপরের অংশটি কি? ওপরের অংশটি হচ্ছে ভূত্বক। পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 34 কিলোমিটার গভীর পর্যন্ত কিন্তু বিস্তৃত। প্রধানত বাঁশলাট পাথর দ্বারা আবৃত একটা শক্ত অংশ থাকে। এটা 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা। ঠিক আছে, এই ভূত্বকের
দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে গিয়ে সীমা। এই শিয়াল এবং সীমার মাঝে একটা রেখা দেখতে পাওয়া যায়, যে রেখাটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারংবার আসে, সেটা হচ্ছে কি কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা। ওকে, শিয়াল অর্থাৎ সিলিকা অ্যালুমিনিয়াম আর সীমা হচ্ছে গিয়ে সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ওকে, এখানে দেখো তোমাদের দেওয়াই রয়েছে, শিয়াল হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়ামের প্রাচুর্য রয়েছে এবং সীমাতে সিলিকা ম্যাগনেসিয়ামের প্রাচুর্য রয়েছে। পৃথিবীর ভূত্বকের যে উপাদানগুলো রয়েছে, অক্সিজেন যদি আমি দেখি 46.60, আর সিলিকন যদি আমি দেখি 27.72, অ্যালুমিনিয়াম যদি দেখি 8.13%। ওকে, নেক্সট দেখো তোমাদের ছক আকারে পুরোপুরি ভালোভাবে তোমাদের দেওয়া রয়েছে, কোনো চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের। নেক্সট যেটা দেখো সেটা হচ্ছে গুরুমণ্ডল। তাহলে এই গুরুমণ্ডল কত রয়েছে? গুরুমণ্ডল 2900 কিমি পুরু পর্যন্ত রয়েছে। ঠিক আছে, যেটা আমরা বলে থাকি ম্যাগমা চেম্বার, যাকে আমরা ম্যাগমা চেম্বার কিন্তু বলে থাকি। এবং পৃথিবীর মোট আয়তনের প্রায় 83 ভাগ জুড়ে কিন্তু এটা আমরা দেখতে পাই। কত ভাগ? 83 ভাগ জুড়ে এটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই যে দেখো ভূত্বক এবং গুরুমণ্ডল, এই ভূত্বক এবং গুরুমণ্ডলের যে মাঝে যে রেখাটা দেখতে পাই, সেই রেখাটার নাম হচ্ছে গিয়ে মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা বা মোহরবেশিক বিযুক্তি রেখা। ঠিক আছে, এই বিযুক্তি রেখাগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের এই যে দেখো মোহরবেশিক বিযুক্তি রেখা এখানে দেওয়াই রয়েছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট আমরা দেখো লাস্ট যেটা আমরা বলি। ঠিক আছে, তো এই যে দেখো এই যে আমি গুরুমণ্ডলের কথা বললাম না, এই গুরুমণ্ডলকেও আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। একটা কি? একটা হচ্ছে বহিঃ গুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, আর এই বহি এবং অন্তঃগুরুমণ্ডলের মাঝে যে রেখাটা আমরা দেখতে পাই, সেই রেখাটার নাম হচ্ছে গিয়ে কি? সেই রেখাটার নাম হচ্ছে গিয়ে রেপিত্তি বিযুক্তি রেখা। সেই রেখাটার নাম কি? রেপিত্তি বিযুক্তি রেখা। রেপিত্তি বিযুক্তি রেখা। ওকে, নেক্সট দেখো কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল। এটা কি না? এটা পৃথিবীর কেন্দ্রের অংশ, যা নিকেল এবং আয়রন দ্বারা গঠিত। নিকেল এবং আয়রন দ্বারা গঠিত। আচ্ছা, কোরের বাইরের অংশটি তরল আকারে এবং ভিতরের অংশটি কঠিন আকারে থাকে। পৃথিবীর মোট আয়তনের যদি আমি বলি, তাহলে 16% জুড়ে রয়েছে এটি কিন্তু। ওকে, তাহলে 16% জুড়ে কিন্তু এটি রয়েছে। এবং গুরুমণ্ডল আর এই কোরের মাঝে একটা বিযুক্তি রেখা দেখতে পাই, সেই বিযুক্তিটি রেখার নাম হচ্ছে গিয়ে কি? গুডেনবার্গ বিযুক্তি রেখা। সেই রেখাটার নাম হচ্ছে গুডেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের যেটা, সেটা হচ্ছে কি পাথর নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে দিই যে তোমাদের এই যে যে রয়েছে অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল, এই বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মানে আলাদা কিন্তু নাম রয়েছে। বহিঃগুরুমণ্ডলের নাম হচ্ছে ক্রফেসীমা আর তোমাদের অন্তঃগুরুমণ্ডলের নাম হচ্ছে গিয়ে নিপেসীমা। যদি একটু দেখে নেবে এটা। ঠিক আছে, এটাই মনে হয় তোমাদের রয়েছে, বাট তাও একটু দেখে নেবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অর্থাৎ এই যে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এর বাইরে কিন্তু তোমাদের আর কিন্তু কিছু করতে হবে না। দেন দেখো আমরা একটু রক্স অর্থাৎ পাথর নিয়ে আলোচনা করব বা শিলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো পৃথিবীর কঠিন অংশকেই আমরা বলি পাথর। তাদের উৎপত্তি অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে, এখান থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসে, বেশ কিছু উদাহরণ কিন্তু তোমাদেরকে তুলে দেওয়া হয়, তারপরে কিন্তু জিজ্ঞেস করা হয় যে কোনটি কি শিলা হয়। ঠিক আছে, এই যে দেখো পাললিক শিলা। ঠিক আছে, তো ম্যাগমা এখান থেকে রূপান্তরিত হয়ে কী হয়েছে? পাললিক শিলা। তারপরে কী হয়েছে? পালি। ঠিক আছে, তারপরে আগ্নেয় শিলা, তারপরে অগ্নুৎপাত। এইভাবে এই যে সার্কেলটা না, দ্য রক সার্কেল, এটাকে কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপরের অংশটা যে পাথর থাকে, সেটাকেই আমরা বলে থাকি রক বা শিলা। ওকে, এরপর দেখো একটু জেনে নিই যে এরপরে ইন ডিটেলস তো আমরা জানবই যে আগ্নেয় শিলা কী। ঠিক আছে, ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে কী হয়? আগ্নেয় শিলা হয়।
ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে আগ্নেয় শিলা হয়। এর উদাহরণ কি? ব্যাসল্ট, গ্রানাইট এবং পিউমিস। এই উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো ভুলে গেলে কিন্তু হবে না। এরপরে দেখো পাললিক শিলা। পলি, বালি, নুড়ি চাপে এবং সিমেন্টের মাধ্যমে বা সিমেন্টেশনের মাধ্যমে পাললিক শিলা তৈরি হয়। এর উদাহরণ কি? আমরা বেলে পাথর, চুনাপাথর এবং শেল। বেলে পাথর, চুনাপাথর এবং শেল, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় অথবা পাললিক শিলা উচ্চ তাপমাত্রা এবং চাপে রূপান্তরিত হয়ে কি হয়? রূপান্তরিত শিলায় পরিণত হয়। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে মার্বেল, গ্রানাইটস এবং স্লেট। মার্বেল, গ্রানাইট এবং সেল। মার্বেল, গ্রানাইট এবং সেল। ওকে, স্লেট। আচ্ছা, এইটা তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এখন একটা একটা পাথর নিয়ে বা একটা একটা রক নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখো তোমাদের যেটা প্রথমের যে রয়েছে আমাদের যেটা, সেটা দেখো তোমাদের কি না, আগ্নেয় শিলা। এগুলি কি হয়? এগুলি কি করে তৈরি হয়? আগ্নেয় শিলা। এগুলি ম্যাগমা এবং লাভা ঠান্ডা হয়ে কঠিন হওয়ার মাধ্যমে এগুলি গঠিত হয়ে থাকে। যেমন গ্রানাইট, ব্যাসল্ট, ডায়োরাইট, গ্রাবো ইত্যাদি, ঠিক আছে? কি হয়? আগ্নেয় পাথর ফসিল মুক্ত। এটি অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ পাথর। এতে লোহা, নিকেল, তামা, সীসা, দস্তা, ক্রোমাইট, ম্যাগনেসিয়াম, সোনা, প্ল্যাটিনাম, ঠিক আছে, এবং চুম্বকীয় লোহা পাওয়া গিয়ে থাকে, ঠিক আছে? বাঁশলাঠে সর্বোচ্চ পরিমাণে লোহা থাকে। এই পাথর থেকে কি হয়? কালো মাটি তৈরি হয়। এই পাথর থেকে কালো মাটি কিন্তু তৈরি হয়ে থাকে। এখানে দেখো বেশ কিছু শিলা আমি বলছি, যেটা হচ্ছে গ্রানাইট হালকা রঙের এবং দানাদার হয়ে থাকে, যেটা নির্মাণ কার্য এবং স্মৃতিসৌধ, মূর্তি ইত্যাদিতে তৈরি হয়। ব্যাসল্ট কালো রঙের ঘন হয়ে থাকে, যেটা রাস্তা, রেললাইন, ত্রিপার কালো মাটিতে ব্যবহৃত হয়ে থাকে, যেটা ডায়োরাইট হইতে যেখানে নির্মাণ কাজ এবং সজ্জা পাথরে তৈরি হয়ে থাকে। গ্রাবো যেটা নির্মাণ কাজ এবং রোড মেটালে কিন্তু আমরা দেখতে পাই। এরপরে দেখো সেডিমেন্টারি পাথর, অর্থাৎ এটা দেখো, এটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি সেডিমেন্টারি পাথর। এটা কি না, এটা হচ্ছে প্রাকৃতিক কারণগুলির মাধ্যমে ছোট্ট পাথর একটা স্থানে জমা হয় এবং পরবর্তীতে চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ায় কারণে কঠিন স্তরে পরিণত হয়। এগুলিকে আমরা বলে থাকি সিডিমেন্টারি পাথর, অর্থাৎ স্যান্ডস্টোন, চুনাপাথর, স্লেট, স্লট, রক ইত্যাদি। সেডিমেন্টারি পাথর কি হয়? এটা স্তরযুক্ত হয়ে থাকে, ঠিক আছে? স্তরযুক্ত হয়ে থাকে। এই পাথরগুলি পশু এবং উদ্ভিদের ফসিল পাওয়া যায়। এই পাথরে কি হয়? ফসিল পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের এই পাথরগুলি আয়তনে এই পাথরগুলির আয়তন ফসফেট, আয়তন রক, ফসফেট এবং কয়লা পাওয়া গিয়ে থাকে। নেক্সট দেখো তেল এবং গ্যাস সেডিমেন্টারি পাথরে পাওয়া গিয়ে থাকে। সেডিমেন্টারি পাথরে আমরা তেল এবং গ্যাস পাই। কয়লা সেডিমেন্টারি পাথরে কি হয় না, দামোদর নদী, গোদাবরী নদীর অববাহিকায় কিন্তু এগুলো আমরা লক্ষ্য করতে পারি। ওকে, স্লেট, রক্স, এই ছবিগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। নেক্সট দেখো আমাদের কি এইটাই দেখো আমাদের যেটা আগ্নেয় শিলা, এবং দেখো তোমাদের দুটো জিনিসই দেওয়া রয়েছে আমাদের, যে আগ্নেয় শিলা কি, এবং এই পিপিটিটা তোমরা দেখে নেবে। নেক্সট আমরা পরের যেটা রয়েছে এবং লাস্ট যে পাথরের ভাগ সেটা হচ্ছে কি মেটামরফিক রক্স, ঠিক আছে? যেটা আমরা বলি যে তাপ এবং চাপ ও রাসায়নিক বিক্রিয়ার কারণে কি হয়? সেডিমেন্টারি এবং আগ্নেয় পাথর থেকে আমরা মেটামরফিক রক্স তৈরি হয়ে থাকে। মেটামরফিক রক্স কিন্তু তৈরি হয়, ঠিক আছে? মেটামরফিক রক্স কিন্তু তৈরি হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য যদি বলি তাহলে দেখো আমরা যেটা বলছি যে এর বৈশিষ্ট্য কি না, তাপ এবং চাপের মাধ্যমে তো তৈরি হয় বললাম। স্লেট, মার্বেল,
ঠিক আছে, স্লেট মার্বেল এগুলোকে আমরা বলতে পারি। ঠিক আছে, স্লেটের মধ্যে কি রয়েছে, মার্বেল, গ্রানাইট, স্লেট। মার্বেলে কি কি পড়ে, চুনাপাথর, তারপরে কি না ক্রিস্ট, কি কোয়ার্টাজ এবং বালুকা পাথর। ওকে, এইটা আমাদের তিনটে তো রয়েইছে। নেক্সট দেখো সেডিমেন্টারি, চাপ তাপ রাসায়নিক পদার্থ। এই যে এই ছবিগুলো তোমরা দেখে দেখে কিন্তু মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের টপিক যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অগ্ন্যুৎপাত। ঠিক আছে, প্রত্যেকটা টপিক জাস্ট আমরা দেখে যাব, জিনিসগুলো জেনে যাব, ইন ডিটেলস খুব পড়বো না, কারণ বেশি প্রশ্ন তো এখান থেকে হয় না, বাট যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন হয় সেগুলো কিন্তু আমি কভার করিয়ে দেব। দেখো অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎপাত কি বলেছে না, অগ্ন্যুৎপাত একটা প্রাকৃতিক গর্ত এবং ফাটল যা পৃথিবী পৃষ্ঠে থাকে। এর মাধ্যমে পৃথিবীর গলিত পদার্থ, লাভা, ছাই, বাষ্প, অন্যান্য গ্যাস বের হয়ে আসে। আকাশে উড়ে যাওয়া লাভা শীঘ্রই ঠান্ডা হয়ে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়। সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি সিন্দার। ওকে, এই আগ্নেয়গিরি থেকে সর্বদা জ্বলন্ত গ্যাস বের হয়, যার কারণে আশেপাশের এলাকা আলোকিত থাকে। এই কারণেই এই আগ্নেয়গিরিকে আমরা বলে থাকি মধ্যপ্রাচ্য সাগরের বাতিঘর। কি, মধ্যপ্রাচ্য সাগরের বাতিঘর। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। ছবিটা দেখে তোমরা অনেকটাই এটা বুঝতে পারছো যে কিভাবে এই অগ্ন্যুৎপাত হয়ে থাকে। অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্য আমি যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে চাপ, তাপ এবং রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে সেডিমেন্টারি এবং আগ্নেয় পাথর থেকে মেটামরফিক পাথর গঠিত হয়ে থাকে, যেমন স্লেট, মার্বেল, কোট ইত্যাদি আমরা দেখতে পাই। ওকে, এগুলো তো আমরা জেনেই নিয়েছি আগেই। অগ্ন্যুৎপাতের আমরা তিনটি প্রক্রিয়া দেখতে পাই, কি না সক্রিয় আগ্নেয়গিরি, নিস্তেজ আগ্নেয়গিরি এবং নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। এই তিনটে আগ্নেয়গিরি নিয়ে একটু আমরা কথা বলবো। প্রশ্ন কিন্তু উদাহরণ থেকে কিন্তু চলে আসে কখনো কখনো। ঠিক আছে, যে একটা উদাহরণ তুলে দিল, তারপরে কিন্তু বলে দিবে যে এটা তোমার কোন আগ্নেয়গিরির উদাহরণ। তো দেখো এই আগ্নেয়গিরিগুলি, যদি আমি সক্রিয় আগ্নেয়গিরির কথা বলি, তাহলে এই সক্রিয় আগ্নেয়গিরি কী হয় না নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত ঘটায়। কী হয় না নিয়মিতভাবে কিন্তু অগ্ন্যুৎপাত ঘটিয়ে থাকে, নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত ঘটায়। বর্তমান পৃথিবীতে 500টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে ইতালির এটনা এবং স্ট্রোম্বলি প্রধান। এর মধ্যে ইটালির এটনা এবং স্ট্রোম্বলি কিন্তু প্রধান। ওকে, নেক্সট দেখো কটোপ্রাক্সি যেটা হচ্ছে ইকুয়েডর এবং মৌনা লোয়া, এই যেটা হচ্ছে গিয়ে কি না, যেটা হচ্ছে মৌনা লোয়া এবং ব্যারেন আইল্যান্ড, মাউন্ট অ্যাটনা, এগুলো কিন্তু সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে উদাহরণগুলো কি কি বললাম। তাহলে একটা বললাম যে কটোপ্রাক্সি, যেটা ইকুয়েটর। ঠিক আছে, আর একটা হচ্ছে কি মৌনা লোয়া, যে হাওয়াই, এবং ব্যারেন আইল্যান্ড যেটা হচ্ছে আন্ডামান, এবং আরেকটা দেখো সিসিলিতে যেটা রয়েছে মাউন্ট অ্যাটনা। এগুলো কিন্তু সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। নেক্সট দেখো তোমাদের নিশ্চেদ আগ্নেয়গিরি কি কি রয়েছে না, এই ধরনের আগ্নেয়গিরি সম্প্রতি অগ্ন্যুৎপাত করেনি, কিন্তু যে কোনো সময় কিন্তু অগ্ন্যুৎপাত করতে পারে। যেমন এইটার মধ্যে জাপানের ফুজিয়ামা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার চলে আসে। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি এবং আন্দামানের নিকোবর করন্ডাম আগ্নেয়গিরি নিস্তেজ আগ্নেয়গিরির উদাহরণ। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের এই বানানটা নেই, বাট এখানে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, এই যে করন্ডাম, এই যে কয়রে, দাঁড়াও সরি, কয়রে দন্তনয় ডয়াকার ম, নরকন্ডাম হবে। ঠিক আছে, দন্তেন্ন হবে এখানে। হ্যাঁ, এই যে আগ্নেয়গিরিটা, এটাও কিন্তু নিস্তেজ আগ্নেয়গিরির একটা উদাহরণ। এরপরে দেখো নিষ্ক্রিয় আগ্নেয়গিরি কোনগুলো না, এই ধরনের আগ্নেয়গিরি অনেক দিন ধরে অগ্ন্যুৎপাত করেনি, মানে ভবিষ্যতে এর অগ্ন্যুৎপাতেরও কিন্তু কোনো সম্ভাবনা নেই। ইরানের কোহ সুলতান এবং কি
এবং হচ্ছে গিয়ে কি না মিয়ানমারের পোপো, এবং কি তানজেরিয়ার কিলিমাঞ্জারো এই ধরনের নিষ্ক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ান মহাদেশে কোনো আগ্নেয়গিরি নেই। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি সেটা হচ্ছে কি না কোটোপ্ল্যাক্সি। সর্বোচ্চ আগ্নেয়গিরিকে কি বলি আমরা? কোটোপ্ল্যাক্সি। আশা করি তোমাদের পরের পিপিটিতে রয়েছে, না নেই তো একটু শুনে নাও। ঠিক আছে, নেক্সট আমরা আর্থকোয়েক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো তো অস্ট্রেলিয়ান মহাদেশে কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে কোথায় নেই বললাম? কোথায় নেই বললাম? তোমাদের অস্ট্রেলিয়ান আগ্নেয়গিরিতে কোনো কিছু নেই। এবং পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি যেটা কি? সর্বোচ্চ আগ্নেয়গিরি সেটা হচ্ছে কি না কোটোপ্ল্যাক্সি। ঠিক আছে, কোটোপ্ল্যাক্সি। ইকুয়েডর। নেক্সট দেখো, মাউন্ট সেন্ট হেলেন্স এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা আগ্নেয়গিরি। ঠিক আছে, আর একটা দেখো যেটা হচ্ছে কি একটু বলে দিই তোমাদের, গাইজার কি, এটা আসে অনেক সময়। গাইজার কি? দেখো, যখন একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন কিন্তু ক্র্যাক, মানে তখন কিন্তু কি হয়? তখন কিন্তু ক্র্যাক থেকে জল এবং জলীয় বাষ্প বের হয়ে আকাশে ওঠে এবং উচ্চতা থেকে পড়ে। ঠিক আছে, এটিকে আমরা কি বলি? গাইজার বলে থাকি। এটিকে আমরা কি বলি? গাইজার বলে থাকি। নেক্সট দেখো তোমাদের, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না ভূমিকম্প, অর্থাৎ আর্থকোয়েক নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পাহাড় এবং প্ল্যাটু, মালভূমি এগুলো কিন্তু একটু আলোচনা করব, দেন আমরা কিন্তু ক্লাস শেষ করব। ঠিক আছে, দেখো আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প। ভূমিকম্প কি? তা দেখো, ভূমিকম্প হলো পৃথিবী পৃষ্ঠের কম্পন বা তরঙ্গ, যা তখন সৃষ্টি হয় যখন পাথরের নিচে বা ওপরে আকস্মিক অবস্থান পরিবর্তন হয় বা আকস্মিক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। কি বললাম? আকস্মিক অবস্থান পরিবর্তন হয় এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট দেখো, সিসমোলজি। সিসমোলজি কি না ভূমিকম্প অধ্যয়নকে আমরা বলে থাকি সিসমোলজি। এর আমরা তিনটি দেখতে পাই, তরঙ্গ দেখতে পাই। একটা হচ্ছে কি পি ওয়েভ, একটা হচ্ছে কি এস ওয়েভ, আর একটা হচ্ছে কি এল ওয়েভ। ওকে, তাহলে তিনটে তরঙ্গ আমরা দেখতে পাই। একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ, আর একটা হচ্ছে এল তরঙ্গ। একটু একটু জাস্ট জেনে রাখা ভালো যদি চলে আসে। ঠিক আছে, বাট এই সিসমোগ্রাফ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো, পি ওয়েভ। পি ওয়েভটা কি না এই তরঙ্গ পৃথিবীর প্রতিটি মাধ্যমে চলে, প্রতিটি মাধ্যমে কিন্তু এই পি তরঙ্গ চলে। এর গতি গড় প্রায় 8 কিমি পার সেকেন্ড। 8 কিমি পার সেকেন্ড, এটি অন্যান্য সকল তরঙ্গের মধ্যে সবচেয়ে দ্রুত। নেক্সট দেখো, গৌণ তরঙ্গ। এগুলো হচ্ছে গিয়ে ট্রান্সভার্স, হচ্ছে এটা কি ট্রান্সভার্স তরঙ্গ বলা হয়ে থাকে। এই তরঙ্গগুলো শুধুমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে। এর গতি আমি যদি বলি, এর গতি হচ্ছে গিয়ে 4 কিমি পার ঘন্টা। এবং দেখো এল তরঙ্গ, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা সারফেস বা লম্বা তরঙ্গ বলা হয়ে থাকে। এই তরঙ্গগুলো এডওয়ার্ড অফ লাভ দ্বারা আবিষ্কৃত হওয়ায় এগুলোকে লাভ তরঙ্গ বলা হয়ে থাকে। তাহলে এল তরঙ্গের আর এক নাম হচ্ছে গিয়ে লাভ তরঙ্গ। ওকে, এই তরঙ্গগুলো প্রধানত পৃথিবীর পৃষ্ঠে সীমাবদ্ধ থাকে এবং কঠিন, তরল, গ্যাস তিনটি মাধ্যমেই চলতে পারে। এই তরঙ্গগুলো অত্যন্ত বিধ্বংসী হয়ে থাকে। ঠিক আছে, অত্যন্ত বিধ্বংসী হয়ে থাকে। নেক্সট দেখো, আরও কিছু যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে দেখো এল তরঙ্গ। এল তরঙ্গ কি না এল তরঙ্গ শুধুমাত্র কি হয়? পৃথিবীর কাছাকাছি থাকে, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকে। পি তরঙ্গ মানে তরঙ্গ, একমাত্র তরঙ্গ যা পৃথিবীর কেন্দ্রীয় অংশে চলে। সকল সিসমিক তরঙ্গের গতি কি না সকল সিসমিক তরঙ্গের গতি সেই সব পদার্থ বৃদ্ধি পায় যেগুলি মানে
যেগুলোর ঘনত্ব বেশি এবং সেগুলির গতি কমে যায় যেগুলোর ঘনত্ব কম। নেক্সট দেখো ফোকাস। ভূমিকম্পের উদ্ভব স্থানকে আমরা ফোকাস বলে থাকি, যেটা হচ্ছে পি, এস এবং এল তরঙ্গ ফোকাসে গিয়ে পৌঁছায়। এরপরে দেখো কি না রয়েছে, যেটা হচ্ছে গিয়ে অ্যাপি সেন্টার। অ্যাপি সেন্টার কি না, ভূমিকম্পের ফোকাসের ঠিক ওপরে পৃথিবীর পৃষ্ঠে যে স্থানটি থাকে তাকে আমরা বলে থাকি অ্যাপি সেন্টার, যেটা পি তরঙ্গ প্রথমে অ্যাপি সেন্টারে গিয়ে পৌঁছায়। নেক্সট দেখো কি না তুসুনামি। তুসুনামি কি না, সামুদ্রিক ভূমিকম্প দ্বারা সৃষ্ট তরঙ্গগুলোকে আমরা বলে থাকি তুসুনামি, যা জাপানি শব্দ হারবার তরঙ্গ থেকে এসেছে, যা জাপানি শব্দ হারবার তরঙ্গ থেকে এসেছে। নেক্সট দেখো আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে রিক্টার স্কেল। তো এই রিক্টার স্কেলটি 1935 সালে চার্লস অফ রিক্টার দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যেটা কিন্তু ভূমিকম্প পরিমাপে কাজে লাগে। নেক্সট দেখো আমরা পাহাড় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পাহাড়েরও প্রকারভেদ আমরা জানব। দেন আমরা কিন্তু বিশ্বের প্রধান প্রধান যে পর্বতমালাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু একটু আলোচনা করব। দেখো দেখো ব্লক মাউন্টেন, রক নয় ব্যাপারটা, এটা ব্লক হবে। ব্লক মাউন্টেন কি না, যখন পাথরের মধ্যবর্তী অংশ ফোল্ড এর কারণে নিচে চলে যায় অর্থাৎ ডুবতে থাকে এবং চারপাশের অংশগুলি ওপরে উঠে যায়, তখন তা কিন্তু রক মাউন্টেন নামে পরিচিত। ওকে, তো উদাহরণস্বরূপ আমরা যদি বলি, এইগুলো কিন্তু তোমাদের যেটা আছে সেটা মেন হচ্ছে গিয়ে উদাহরণ আছে, ঠিক আছে। যেটা কি না ব্ল্যাক ফরেস্ট, সাতপুরা পর্বত, তারপরে ভোজগেস ফ্রান্সে অবস্থিত, তারপরে কি না এটা তোমাদের বানান ভুল রয়েছে, যেটা হচ্ছে স্লট রেঞ্জ, স্লট রেঞ্জ। ওকে, তারপরে সিয়েরা নেভাদা পর্বত, এগুলো কিন্তু বিশ্বের বৃহত্তম ব্লক পাহাড়। নেক্সট দেখো আমাদের যেটা কি না অবশিষ্ট পাহাড় বা রেসিডুয়াল মাউন্টেন। এই পাহাড়গুলো ক্ষয়ের কারণে তৈরি হয়ে থাকে, যেমন বিদ্যাঞ্চল, সাতপুরা, নীলগিরি, পরাশনাথ, রাজমহল হিলস, ঠিক আছে, সিয়েরা, এগুলো কিন্তু আমরা বলতে পারি। নেক্সট দেখো অগ্নুৎপাত পাহাড়, যেটা হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। এটা কি হয়, যে শীর্ষ বা পর্বতগুলি পর্বতাকৃতি টোপোগ্রাফি অগ্নুৎপাতের উপাদানগুলি জমায়েত থেকে তৈরি হয়, তাকে আমরা কি বলি অগ্নুৎপাতী পাহাড়। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাউন্ট ফুজিয়ামা এবং মাউন্ট কিলিমাঞ্জারো এবং মাউন্ট রেইনিয়ার, এগুলো কিন্তু আমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই অগ্নুৎপাতী পাহাড়। নেক্সট দেখো ফোল্ডেড মাউন্টেন, যেটা আমরা বলি ফোল্ডেড মাউন্টেন, সেটা কি না এই পাহাড়গুলি তখন তৈরি হয় যখন পৃথিবী পৃষ্ঠের পাথরগুলি আভ্যন্তরীণ শক্তির কারণে কি হয় বেঁকে যায়, এগুলি তরঙ্গা আকার পাহাড় বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, উদাহরণস্বরূপ হবে হিমালয়, আল্পস, তারপরে ইউরাল, রকিজ, আন্দেজ, ঠিক আছে, এইগুলো হবে তোমাদের কিন্তু ভাঁজ পাহাড়। তো ভাঁজ করা পর্বতমালার গঠনে আধুনিক তত্ত্বটি প্লেট টেকটোনিক্সের ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়। ভারতের আরাবল্লী পর্বতকে বিশ্বের প্রাচীনতম অবশিষ্ট, অর্থাৎ বিশ্বের আরাবল্লী যে পর্বত রয়েছে তাকে আমরা কিন্তু বিশ্বের প্রাচীনতম অবশিষ্ট পর্বতমালার মধ্যে গণ্য করা হয়। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যেটা 1722 মিটার কিন্তু রয়েছে। ওকে, এখানে বেশ কিছু দেখো পর্বতের নাম রয়েছে এবং তাদের পরিস্থিতি অর্থাৎ কোথায় রয়েছে এবং তার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, এগুলো প্রত্যেকে কিন্তু মুখস্থ করে নেবে, আমি কিন্তু বলছি না। ওকে, নেক্সট দেখো তোমাদের আরও একটা ছক, যেটা হচ্ছে প্লেটু, ঠিক আছে। প্লেটু থেকে তোমরা প্লেটুটা কি একটু বলে দিই, যে পৃথিবীর সেই অংশ যা আশেপাশের ভূমি থেকে উঁচু এবং শীর্ষাংশ প্রস্থাংশ বা সমতল থাকে, তাকে আমরা বলি প্লেটু, ঠিক আছে। তো প্লেটুর বৈশিষ্ট্য যদি বলি, বিশ্বের সর্বোচ্চ প্লেটু হলো তিব্বত প্লেটু, যেটা হচ্ছে পামির প্লেটু, যার গড় উচ্চতা 4500 মিটার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্লেটু হলো বালিভিয়ান প্লেটু, যেটা হচ্ছে চেরাপুঞ্জি, এবং মেঘালয় প্লেটু হলো এটি জল দ্বারা বেষ্টিত। ভারতের ছোটনাগপুর প্লেটু এবং যুক্তরাষ্ট্রের ওয়াজার প্লেটু হলো ডোমাকৃত প্লেটু। ওকে।
এখানে বেশ কিছু দেখো নাম রয়েছে, তার অবস্থান রয়েছে, প্রত্যেকে এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে। নেক্সট দেখো সমতল ভূমি নিয়ে আলোচনা করব এবং আমরা ফরেস্ট নিয়েও একটু কথা বলবো, ঠিক আছে। সমতল ভূমি দেখো, তো কি হবে সমতল ভূমি, দেখো একটু বলে দিই। এটা প্লেটুর এটা রয়েছে, বাট সমতল ভূমি এইটুকু রয়েছে আমাদের, যে পৃথিবী পৃষ্ঠের যে সমতল অংশটি 500 ফুটের কম তাকে সমতল বলা হয়। পৃথিবীর মোট জনসংখ্যার 90% সমতলে বাস করে। সাধারণত সমতলগুলো নদী দ্বারা বেষ্টিত থাকে। গঠন অনুসারে আমরা 3টি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্ষয়শীল সমতল, একটা হচ্ছে জমাকৃতির সমতল, আর একটা হচ্ছে গিয়ে কি কাঠামোগত সমতল। ওকে, ক্ষয়শীল সমতল কি না, ক্ষয়শীল সমতল গঠিত হয় নদী, হিমবাহ, বাতাস ইত্যাদির ক্ষয় দ্বারা। জমাকৃত সমতল কি না, হঠাৎ যদি আমি দেখি সমতলগুলি নদী দ্বারা জমা হওয়ার ফলে গঠিত হয়। এর প্রধানগুলি কি, গঙ্গা, সুতলেজ, তারপর হুয়াংহো নদীর সমতল। নেক্সট দেখো কাঠামোগত সমতল, যে সমতলগুলি মহাদেশীয় সংশ্লিষ্ট উপকূলের উত্তোলন এবং ভূমির নিমজ্জনের কারণে গঠিত হয়, তাদেরকে আমরা বলি কাঠামোগত সমতল। ওকে, নেক্সট দেখো আমরা বনভূমি নিয়ে একটি আলোচনা করি। বনভূমিটা কি, ঠিক আছে, তারপরে আমরা পরের ক্লাসে আমরা কিন্তু বিভিন্ন মহাদেশগুলো আলাদা আলাদা করে একটু আলোচনা করে নেব, তারপরে কিন্তু আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পা দেবো, ঠিক আছে। তো দেখো গ্রীষ্মকালীন চিরসবুজ অরণ্য, সেটা কি না, এই ধরনের বনগুলি সমকোণীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, যেখানে বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, গাছের পাতা প্রশস্ত হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বড় সাপ যেটা অ্যানাকোন্ডা আমরা জানি, এই অ্যানাকোন্ডা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালীন অর্ধপাতাঝরা, যেটা এখানে বৃষ্টিপাত 150 সেন্টিমিটারের কম হয়ে থাকে, আর এই বনগুলি শাল, তেল, বাঁশ পাওয়া গিয়ে থাকে। সমকোণীয় যেটা কি না, এই বনগুলো ঝোপঝাড়ে মিশ্রণ থাকে, এখানে অলিভ, কোক এবং ওক প্রধান গাছ। এবং তৈগা বন কি, এগুলো সবুজ বন, এখানে গাছগুলির পাতা সূচের আকারে হয়ে থাকে, গাছগুলির পাতা। এবং তুন্দ্রা বন, এই বনগুলি বরফে আচ্ছাদিত থাকে, এখানে গ্রীষ্মকালে ঘাস, মশ, শৈবাল জন্মায়। যেটা এরপরে দেখো পর্বত, যেটা কি রয়েছে, এখানে প্রশস্ত পাতা এবং কনিফার গাছ দেখতে পাওয়া যায়। আর তৃণভূমিকে আমরা এখানে 2টি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। তৃণভূমির নাম কিন্তু তোমাদের অনেকে মনে রাখতে হবে, যে গ্রীষ্মকালীন সাবনা বলা হয়ে থাকে, সেটা আফ্রিকায়, ঠিক আছে। তারপরে কম্পোজ বলা হয়ে থাকে ব্রাজিলে, তারপরে কি লিয়ানোস বলা হয়ে থাকে ভেনেজুয়েলাতে, আর একটা হচ্ছে মৃদু তৃণভূমি, যেটা হচ্ছে কি না পামস বলা হয়ে থাকে আর্জেন্টিনার, এবং ভেলভ বলা হয়ে থাকে আফ্রিকাতে। এগুলো কিন্তু একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। তো আজকের মতো এই ক্লাসটি বন্ধ করছি। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু মহাদেশগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিন্তু মহাসাগর নিয়েও আলোচনা করব, তারপরে বেশ কিছু বিখ্যাত বা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করে তারপরে কিন্তু পুরোপুরি আমরা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিতে পা দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।